আঁখি ও তার বন্ধুরা পার্ট ১। আমি যখন বুঝতে পেরেছি যে আমাদের জীবনের কোথাও ছিটেফোঁটা আনন্দ নেই, কিছুদিন থেকে আমার দিনকাল বেশি ভালো যাচ্ছে না। আসলে শুধু কিছুদিন না, আমি যদি একটু চিন্তা করি তাহলে মনে হতে থাকে যে অনেক দিন থেকেই আমার দিনকাল বেশি ভালো যাচ্ছে না। আমি যদি সব কিছু ছেড়ে ছুড়ে অনেকক্ষণ ধরে খুব গভীরভাবে চিন্তা করি তাহলে মনে হয় আমি বের করে ফেলতে পারবো যে আসলে কখনোই আমার দিনকাল বেশি ভালো যায় নাই। তবে আমি কখনোই কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারি না। যে কোনো জিনিস নিয়ে একটুক্ষণ চিন্তা করলেই আমার কেমন জানি দম আটকে আসে। আমার যে দিনকাল ভালো যাচ্ছে না সেটা বোঝার জন্য খুব বেশি চিন্তা করার দরকারও হয় না, চিন্তা না করেও সেটা বের করে ফেলা যায়। আমরা দুই ভাই, আমার বড় ভাইয়ের নাম টিটু, আমার নাম তিতু। বড় ভাইকে সবাই ডাকে টিটু বলে, বেশিরভাগ মানুষ আমাকে তিতু না ডেকে ডাকে তিতা। যারা আবার একটু বেশি ঢং করতে চায় তারা মুখটা সুচালো করে নাকি সুরে বলে তে তো, তারপর এমনভাবে মুখের একটা ভঙ্গি করে যেন কেউ সত্যি সত্যি তাদের মুখে তেতো করলার রস ঠেলে দিয়েছে। আমি ঠিক করেছি বড় হওয়া মাত্রই হাইকোর্টে মামলা করে আমার নামটা বদলে ফেলবো। কী নাম নেব এখনও ঠিক করি নাই, তবে যেই নাম নিয়ে কেউ যে ঢং করতে পারবে না সেটা আমি এখন থেকেই ঘোষণা করে দিলাম। আমাদের বাসায় আমরা তিতু এই দুই ভাই ছাড়াও আছে আমার আব্বু, আম্মু আর ফুলি খালা। আব্বু ব্যাংকে চাকরি করেন, আম্মু একটা স্কুলে পড়ান, আর বলা যেতে পারে ফুলি খালা আমাদের সবাইকে দেখে শুনে রাখেন। ফুলি খালার মেজাজ অবশ্য খুবই গরম, 2-3 দিন পরেই চিৎকার করে বলেন, আমি আর এই বাসায় থাকবো না, এই বাসায় কোনো মানুষ থাকতে পারে না, এখানে কোনো রকম নিয়ম নীতি নাই, কোনো রকম শৃঙ্খলা নাই, আমি একজন মানুষ আর কত কাজ করব। বাসায় কাজ করি তার মানে কি আমি কৃতদাস? শপিং মল থেকে আমাকে কিনে এনেছো? ফুলি খালা ক্লাস 6 পর্যন্ত পড়েছেন, তার এমনভাবে কথাবার্তা বলেন শুদ্ধ ভাষা। আমি ভুলভাল কথা বললে মাঝে মাঝে আমাকে শুদ্ধ করে দেন। আমাদের বাসায় আমরা সবাই ফুলি খালাকে ভয় পাই, সবচেয়ে বেশি ভয় পান আমার আম্মু, এবং তার থেকেও বেশি ভয় পান আমার আব্বু। যখন ফুলি খালা কাছাকাছি থাকেন না তখন আম্মু চোখ পাকিয়ে বলেন, এই ফুলিকে আমি বাসা থেকে তাড়িয়ে দেব। কাজের বুয়া হয়ে আমাদের সাথে কী ভাষায় কথা বলে লক্ষ্য করেছো? আব্বু বলেন, লক্ষ্য করি নাই আবার? সে কি ভলেন্টারি কাজ করে? মোটেই না, মাসের শেষে গুনে গুনে টাকা দিই, 2 ঈদে বোনাস, গত ঈদে শাড়ি কিনে দিয়েছি। কত বড় সাহস! আমি রাত্রে টেলিভিশন দেখছি আর আমাকে এসে বলে অনেক রাত হয়েছে, টেলিভিশন বন্ধ করে ঘুমাতে চান, বলে খট করে টেলিভিশনটা বন্ধ করে দিল। আম্মু নাক দিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন, আর আবার যখন ফুলি খেলা আশেপাশে থাকেন তখন দুজনেই একেবারে কেঁচোর মতো হয়ে যান। আম্মু আহ্লাদি গলায় বলেন, ফুলি তোমার চিকেনটা আজকে যা ভালো হয়েছে কি বলবো। আব্বু বলেন, ইউ আর আ জিনিয়াস ফুলি, তোমার আসলে 5 স্টার হোটেলের কুক হওয়া উচিত ছিল। আম্মু বলেন, গ্রামের বাড়িতে তোমার সবাই ভালো আছে তো? আব্বু বলেন, সামনের মাসে তোমাকে একটা মোবাইল ফোন কিনে দিলে কেমন হয় বলো তো? তাহলে যখন ইচ্ছা হবে তখন বাড়িতে কথা বলতে পারবে। ফুলি খালা মুখটা ঝামটা দিয়ে বললেন, এর চাইতে লোহার শিক গরম করে আমার কপালে 2টা ছ্যাঁকা দেন। মোবাইল ফোন আর টেলিভিশন, এই 2 জিনিস আমি দু চোখে দেখতে পারি না। কে এই 2টা জিনিস আবিষ্কার করেছিল কে জানে, তার উপরে নিশ্চয়ই আল্লাহর গজব পড়বে। আব্বু আর আম্মু দুজনেই ফুলি খালার কথার সাথে সাথে মাথা ঝাঁকাতে থাকেন। আম্মু বললেন, ঠিকই বলেছ ফুলি, মোবাইল টেলিফোনে বেশি কথা বললে না কি ব্রেনের মাঝে ক্যান্সার হয়। আব্বু বলেন, ইউ আর রাইট ফুলি, ইউ আর 100% রাইট। পৃথিবী থেকে টেলিভিশন ব্যান করে দেওয়া দরকার। সময়ের কি ভয়াবহ অপচয়। এই হচ্ছে আমার আব্বু, আম্মু আর ফুলি খেলা। তবে এই 3 জনকে নিয়ে আমার বেশি সমস্যা নেই। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার বড় ভাই টিটুকে নিয়ে। সে কিছুদিন আগেও ঠিকঠাক ছিল, আস্তে আস্তে কেমন যেন আজব হয়ে গেল। এখন দিন রাত খালি সে পড়তে পড়তে তার চেহারার মাঝে ভালো ছাত্র ভাব চলে এসেছে। ঘাটটা একটু কুঁচো, গলাটা চিকন, চোখ 2টা গর্তের ভেতর এবং ঠোঁটের উপর একটু হালকা গোঁফ ওঠার চিহ্ন। যতক্ষণ স্কুলে থাকে ভাইয়া কী করে আমি জানি না, কিন্তু যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ সে গুনগুন করে নাকি সুরে মাথা দুলিয়ে দুলিয়ে কিছু একটা মুখস্থ করে। আমি আর তার ধারে কাছে যাই না, গেলেই তার বইটা আমার হাতে
ধরিয়ে মুখস্থ জিজ্ঞেস করতে বলে। আমি তার দিয়ে বলে, এই তিতা, দেখ দেখি আমার এই পৃষ্ঠাটা ঠিক মতন মুখস্থ হয়েছে কি না। তারপর সে মুখস্থ বলে যেতে থাকে, মহাকর্ষ বল ভর দুটির গুণফলের সমানুপাতিক এবং দুটি বলের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। উল্লেখযোগ্য যে মহাকর্ষ বল সার্বিকভাবে সংজ্ঞায়িত করার জন্য একটি ধ্রুবক ব্যবহার করা হয়েছে। MKS পদ্ধতিতে এই ধ্রুবকের মান 6.674 গুণ 10 ঊর্ধ্বঘাত ঋণাত্মক 11। ক্লাসের পড়া করবার জন্য আমাকে মুখস্থও করতে হয়, কিন্তু ভাইয়ার মতো দাড়িগোমা সহ মুখস্থ করতে আমি কাউকে দেখিনি। এই ব্যাপারটাকে সে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় এক্সপার্ট। আমার আব্বু আম্মা এখন ভাইয়ার উপরে খুব খুশি। বাসায় কেউ বেড়াতে এলে আম্মু আব্বু টিটুকে দেখিয়ে বলে, এই যে টিটু, আমাদের বড় ছেলে, লেখাপড়ায় খুব মনোযোগ, সামনের বার SSC দিবে, পরীক্ষায় এখনও 1.5 বছর বাকি, এর মাঝেই সারা বই মুখস্থ করে ফেলেছে। ভাইয়ার মুখে তখন অহংকারের একটা হাসি ফুটে ওঠে। সে তখন তার কুজো খাটটা সোজা করে চেষ্টা করে। আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আমাকে ডেকে আনা হয়। সামনে থাকার পরে আব্বু না হয় আম্মু দুজনেই হতাশভাবে মাথা নেড়ে বলেন, এই যে আমাদের ছোট ছেলে টিটু, পড়ালেখায় মনোযোগ নেই, বড় ভাইকে দেখেও কিছু শিখলো না। যারা বেড়াতে আসেন তাদের মাঝে 1-2 জন ভালো মানুষ থাকে, তারা বলে, আরে কি বলেন আপনি, কি ব্রাইট চেহারা তিতুর, দেখবেন একটু বড় হলেই ঠিক হয়ে যাবে। অন্য কেউ কিছু বলার আগে ভাইয়া বলে, হবে না, আমি টেস্ট করেছি। কি টেস্ট করেছো? তিতু মুখস্থ করতে পারে না। যেমন মনে করেন একটা আস্ত পৃষ্ঠা মুখস্থ করতে আমার লাগে 43 মিনিট, তিতু 3 ঘন্টাতেও পারে না, প্যাচ লাগিয়ে ফেলে। সবাই তখন দুশ্চিন্তায় মাথা নাড়ে। আমি লজ্জায় মাথা নিচু করে থাকি। যে বাসায় বেড়াতে আসে এলেই আমাকে অপমান করা হয় তা নয়, এমনিতে ভাইয়া সারাক্ষণ আমাকে অপমান করে যাচ্ছে। বন্ধুর কাছ থেকে হয়তো একটা ফাটাফাটি ডিটেকটিভ বই এনেছি, রাতে বসে বসে পড়ছি, অমনি ভাইয়া নাকি সুরে নালিশ করে দেবে, আম্মু তিতা আউট বই পড়ছে। আম্মু এসে বইটা কেড়ে নেবেন। আমি হয়তো একটা অঙ্ক করবার চেষ্টা করছি, অমনি ভাইয়া নালিশ করে দেবেন, আম্মু তিতা পড়ছে না। আম্মু চোখ পাকিয়ে বলবেন, কি করছিস তিতু? আমি ভয়ে ভয়ে বলি, অঙ্ক করছি। আম্মু বললেন, অঙ্ক করার কি আছে, সময় নষ্ট করে লাভ কি, নোট বইয়ে সব অঙ্ক করে দেওয়া আছে, দেখে নে। এত টাকা দিয়ে নোট বই কিনে দিলাম কেন? তারপরে মাঝে মাঝে বলি, নিজে নিজে করতে চাচ্ছিলাম। নিজে নিজে করার কি আছে? তুই কি মনে করছিস যারা এই নোট বইটা লিখেছে তুই তাদের থেকে বেশি জানিস? আমি মাথা নেড়ে স্বীকার করলাম যে আমি জানি না। নোট বইটা লিখেছে একজন এক্সপার্ট হেডমাস্টার। আমি একজন এক্সপার্ট হেডমাস্টারের থেকে বেশি কেমন করেই জানবো? তবে হেডমাস্টারটা যে সবসময় বেশি জানে সেইটাও নাও সত্য হতে পারে। আমাদের স্কুলে যে হেডমাস্টার আছেন সেই মানুষটা খুব জানেন তা বলে মনে হয় না। একদিন আমাদের বিজ্ঞান ক্লাস নিচ্ছেন, তখন মামুন জিজ্ঞেস করলো, স্যার জল বিদ্যুৎ কেমন করে তৈরি করে? মামুন হচ্ছে আমাদের ক্লাসের ক্লাস সায়েন্টিস্ট। সে সবসময় সবাইকে উল্টাপাল্টা প্রশ্ন করে। হেডমাস্টার তার দাড়ির মাঝে আঙ্গুল চালিয়ে সেগুলো সোজা করতে করতে বলল, জল দে। জল মানে হচ্ছে পানি। হিন্দুরা বলে জল, আমরা বলি পানি। কথার মাঝে বলা স্যারের অভ্যাস। কিন্তু স্যার পানি দিয়ে ইলেকট্রিসিটি কেমন করে তৈরি করে? হেডমাস্টার স্যার বললেন, এইটাও জানিস না গাধা? হ্যাঁ। মামুন মাথা নাড়ল, না স্যার, উপর থেকে যদি পানি ফেলা হয় তখন আমরা কি দেখি? আমরা দেখি স্পার্কটাই হচ্ছে বিদ্যুৎ। মামুন ইতস্তত করে বলল, কিন্তু স্যার আমরা তো পানি ফেললে স্পার্ক দেখি না। হেডমাস্টার স্যার খ্যাক করে উঠলেন, দেখি না মানে? হ্যাঁ, যখন ঝড় বৃষ্টি হয় তখন কোনো দিন বিজলি চমকাতে দেখিস নি? সেই একই ব্যাপার, বুঝেছিস গাথা কোথাকার? মামুন কিছু বুঝে নাই, আমরাও কিছু বুঝি নাই, কিন্তু সেটা কারোর বলার সাহস হলো না। সবাই মাথা নিয়ে ভান করলাম যে বেশ বুঝেছে। তার কয়েকদিন পরে আমাদের স্কুলে একটা অনুষ্ঠানের জন্য একটা জেনারেটর এনেছে, সেটা ভটভট করে বিকট শব্দ করছিল।
একজন মানুষ সেখানে কাজ করছিল। মামুন তাকে জিজ্ঞেস করলো, এইটা কি? মানুষটা বলল, এইটা জেনারেটর। এটাতে কি করে? ইলেকট্রিসিটি তৈরি করে। মামুন জ্ঞানী মানুষের মতো বলল, জলবিদ্যুৎ তৈরি করলেই তো এরকম ভটভট শব্দ হতো না, ওপর থেকে পানি ফেললেই ইলেকট্রিসিটি তৈরি হতো। শুনে মানুষটা খ্যাক খ্যাক করে হাসতে থাকে। মামুন গরম হয়ে বলল, আপনি হাসছেন কেন? তোমার কথা শুনে আমি কি বলেছি? তুমি বলেছো যে পানি ঢাললে ইলেকট্রিসিটি হয়, তাহলে তুমি যখন পেশাব করবে তখন সাবধান, অসুবিধার জায়গায় ইলেকট্রিক শক খেয়ে ফেলো না তো? মানুষটা দাঁত বের করেই হাসতে থাকে। মামুন বলল, আমাদের হেডমাস্টার স্যার বলেছেন। মানুষটা তার বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, তোমার হেডমাস্টার স্যার কাঁচকলা জানে। এরকম একটা বেয়াদব মানুষের সাথে কথা বলাই ঠিক না। তারপরে মামুন চলে গেল না, জিজ্ঞেস করলো, তাহলে ইলেকট্রিসিটি কেমন করে তৈরি হয়? জেনারেটর দিয়ে চুম্বকের মাঝে কয়েলকে ঘোরাতে হয়। কেমন করে ঘোরায়? মোটর দিয়ে, টারবাইন দিয়ে, গায়ে জোর থাকলে হাত দিয়েও। মানুষটা মশকরা করছে কিনা তা আমরা বুঝতে পারলাম না। মামুন আরও কিছু জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু বেয়াদব মানুষটা আমাদের বিদায় দিয়ে বলল, যাও যাও, ঝামেলা করো না। মামুন হচ্ছে আমাদের ক্লাসের সায়েন্টিস্ট, কিন্তু সে আসলে একটু গাধা টাইপের মানুষ। পরের দিন ক্লাসে সে হেডমাস্টার স্যারকে বলল, স্যার, পানি ফেললে ইলেকট্রিসিটি হয় না, ইলেকট্রিসিটি তৈরি করতে হলে চুম্বকের মাঝে কয়েলকে ঘোরাতে হয়। হেডমাস্টার স্যার ভুরু কুঁচকে বলল, কী বললে? মামুন একটু ঘাবড়ে গিয়ে বলুন, না মানে হেডমাস্টার স্যার এগিয়ে এসে বললেন, বেশি মাতবর হয়েছিস না? মামুন চিচি করে বলল, না 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 স্যার, হই নাই। হেডমাস্টার স্যার খপ করে মামুনের কান ধরে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, কান টেনে ছিঁড়ে ফেলবে, বেয়াদব ছেলে। কান শেষ পর্যন্ত ছিঁড়েন নাই, কিন্তু টেনে যে একটু লম্বা করে দিয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। মামুন বেঞ্চে বসে গজগজ করতে থাকলো, ফিসফিস করে বলল, কিছু জানেন না, বুঝেন না, আর হয়েছেন হেডমাস্টার। কাজেই নোট বই যদিও এক্সপার্ট হেডমাস্টারের লাই লিখে থাকেন, কিন্তু তারা যদি আমাদের হেডমাস্টারের মতো হেডমাস্টার হয়ে থাকেন তাহলে সেগুলো পড়ে কোনো লাভ নেই। আম্মুকে সেই কথা বলাও যাবে না, বাসায় তাহলে অশান্তি শুরু হয়ে যাবে। আমার বাসায় যেরকম শান্তি নেই, স্কুলেও সেরকম শান্তি নেই। লেখাপড়ার মাঝে কোনো আনন্দ নেই, কিন্তু স্কুলে লেখাপড়া করতে হয়। লেখাপড়া মানেই হচ্ছে মুখস্থ বেশি, বেশি মুখস্থ, কম মুখস্থ, আর মাঝারি মুখস্থ। মনে হয় মুখস্থ করতে করতে একদিন জানটা বের হয়ে যাবে। আমাদের ক্লাসে শান্তা নামে একটা মেয়ে পড়ে। সে একদিন আমাকে বলল, বুঝলি তিতু, আমার সবচেয়ে বেশি রাগ কার ওপর হয়? কার ওপর? বেগম রোকেয়ার ওপর। আমি অবাক হয়ে বললাম, কেন? বেগম রোকেয়া তো নারী শিক্ষা, নারী শিক্ষা, নারী শিক্ষা বলে সর্বনাশ করেছে। যদি না করতো তাহলে কি আর আমার লেখাপড়া করা লাগতো নাকি? মুখস্থ করতে হতো না, ঘরে বসে সারাদিন টিভি দেখতাম। ইস ভগবান, কি মজাই না হতো। শান্তা মনে হয় কথাটা ভুল ভালো নাই, কিন্তু ক্লাসের মেয়েগুলো বেগম রোকেয়ার কারণেই হোক আর অন্য কারণেই হোক লেখাপড়া করতে এসে আমাদের ঝামেলা করে দিয়েছে। স্যার ম্যাডামরা যখন যে হোমওয়ার্ক করতে দেন তারা সেগুলো ঠিকঠাক করে আনে, আর সেই জন্য আমাদের বকাবকি শুনতে হয়। বকাবকি আমি মোটামুটি সহ্য করে ফেলি, কিন্তু যখন খপ করে কান ধরে একটা হ্যাচকা টান দেন কিংবা একটা বেত দিয়ে হাতের মাঝে সপাং সপাং করে মারতে থাকেন, তখন সেটা সহ্য করতে পারি না। যতটুকু ব্যথা লাগে তার থেকে বেশি লাগে অপমান। আমাদের স্কুলের বিল্ডিংটা অনেক বড়, অনেক ক্লাসরুম, অফিস, সামনে বড় মাঠ, কিন্তু কোনোখানে কোনো আনন্দ নেই। একটা বড় লাইব্রেরি আছে, কিন্তু সেটা সবসময় তালা মারা থাকে। জানলার ফাঁক দিয়ে আমরা মাঝে মাঝে তাকিয়ে দেখি সারি সারি আলমারি বোঝাই বই, কিন্তু আমরা কোনোদিন সেই লাইব্রেরির বইগুলো ছুঁয়েও দেখতে পারিনি। একদিন আমি সাহস করে আমাদের বাংলা স্যারকে বললাম, স্যার, আমাদের লাইব্রেরিতে আমরা যেতে পারি না কেন? স্যার বললেন, কি বললি? আমি আমতা আমতা করে বললাম, লাইব্রেরি কী হয়েছে লাইব্রেরির? আমরা যেতে পারি না কেন স্যার? স্যার অবাক হয়ে বললেন, কেন? লাইব্রেরিতে কেন যাবি? বই পড়তে। বই পড়তে? পড়ার বই নাই? তোর পাঠ্য বই নাই? গাইড বই নাই? আছে স্যার, কিন্তু লাইব্রেরি থেকে অন্য বই পড়তে চাচ্ছিলাম। স্যার চোখ পাকিয়ে বললেন, আউট বই? আউল ফাউল বই? মামুন তখন আমাকে সাহায্য করার জন্য বলল, অন্য বইও পড়া যায় স্যার, জ্ঞান বিজ্ঞানের বই, মহাকাশের বই।
আমাদের ক্লাসের সবচেয়ে চালাক চতুর মেয়ে হচ্ছে ঋতু। সে বলল, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের বইও তো পড়া যায়। বাংলা স্যার তো আর কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাজে কথা বলতে পারেন না। তাই মুখ শক্ত করে বললেন, তোদেরকে লাইব্রেরিতে ঢুকতে দেই, আর তোরা বই চুরি করে লাইব্রেরিটা শেষ করে দিস যদি। আমি বললাম, কেন স্যার, বই চুরি করবো কেন? শান্তা বলল, আমরা বই পড়বো। আমি তোদের খুব ভালো করে চিনি, তোরা হচ্ছিস পাজি, বদমাশ আর চোর। সবাই এক একজন করে চোর, কেউ ছোট চোর, কেউ বা বড় চোর। সুযোগ পেলেই তোরা বই চুরি করবি। স্যারের কথা শুনে আমার খুবই রাগ হলো। আমি বললাম, যদি আমাদেরকে লাইব্রেরিতে ঢুকতে না দেন তাহলে কি লাইব্রেরিটা স্কুলে রেখেছেন কেন? স্যার একটু থতমত খেয়ে গেলেন, তারপর প্রচণ্ড ধমকতে বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার তোকে কৈফিয়ত দিতে হবে লাইব্রেরিটা কেন আছে? আমিও ভয় পেয়ে বললাম, না না মানে স্যার হুঙ্কার দিয়ে বললেন, পাঠ্য বই পড়ার মুরত নাই, উনি লাইব্রেরি থেকে আউট বই পড়বেন। শখ দেখে বাঁচি না, বড় হয়ে হবে একটা সন্ত্রাসী, না হলে ঘুষখোর কেরানি। আর লাইব্রেরিতে গিয়ে বই পড়বি? নিজের কাজ করে নিঃশ্বাস ফেলার সময় পাই না, আর এখন লাট সাহেবের বাচ্চার জন্য আমার লাইব্রেরি খুলে দিতে হবে। বদমাশ ছেলে, চুতিয়ে তোকে লম্বা করে দেওয়া দরকার, জিভ টেনে ছিঁড়ে ফেলা দরকার। আমার কপালটা খুবই ভালো, স্যার শুধু গালাগালি করেই শান্ত হলেন, পেটালেন না। বাংলা স্যার যখন পেটানো শুরু করেন তখন সেটা হয় ভয়ঙ্কর। মাসুমের কানের পর্দা ফাটিয়ে দিয়েছিলেন চর মেরে। লাইব্রেরির কথা বলা ভুলই হয়েছে, আমি জন্মেও আর লাইব্রেরির কথা তুলব না, মরে গেলেও না। আমরা ধরেই নিয়েছিলাম আমাদের স্কুলের লাইব্রেরিটা সবসময় বন্ধ থাকবে। আমরা জানালার ফাঁক দিয়ে বড় বড় আলমারি বোঝায় বইগুলোর দিকে তাকিয়ে থাকবো আর বড় বড় নিঃশ্বাস ফেলবো। কিন্তু একদিন খুব বিচিত্র ব্যাপার ঘটলো। আমরা স্কুলের মাঠে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছে। তখন খেলা বন্ধ করে আমরা বাসায় রওনা দিয়েছি। তখন মাসুম বলল, ওই দেখ। আমরা মাসুমের সাথে সাথে স্কুল বিল্ডিংয়ের দিকে তাকালাম। দোতলার একটা ঘরে আলো জ্বলছে, আমরা সবাই ঘরটাকে চিনি। এটা আমাদের লাইব্রেরির ঘর। নিচ থেকে ভালো বোঝা যায় না, কিন্তু দেখে মনে হলো ভেতরে একজন মানুষ ঘোরাঘুরি করছে। মামুন বলল, লাইব্রেরির ভেতরে কে যেন ঢুকেছে। আমি বললাম, মনে হয় ভূত। ভূত? ভূত কেন হবে? লাইব্রেরিতে ভূত ছাড়া আর কে ঢুকবে? মামুন একটু বৈজ্ঞানিক ধরনের হলো, অন্য সব দিকে সে গাধা টাইপের মানুষ। তাই সে গাধার মতো বলল, মনে হয় লাইব্রেরিটা পরিষ্কার করছে, এখন সেটা আমাদের জন্য খুলে দিবে আর আমরা বই নিতে পারবো। তার কথা শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। মাসুম বলল, গাধা কোথাকার? ক্লাসে আমাদের ব্যাগে গল্পের বই পাওয়া গেলে আমাদের পিটিয়ে লম্বা করে দেয়, আর লাইব্রেরি খুলে দেবে গল্পের বই পড়ার জন্য। তুই আসলেই গাধা। মামুন মাথা নেড়ে চিৎকার করে নিল, সে গাধা। আমরা তাই তাকে নিয়ে আর বেশি টিটকারি দিলাম না। 2, যখন নতুন ম্যাডাম এসে আমাদের স্কুলটাকে একেবারে অন্যরকম করে ফেললেন। অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আমরা দেখলাম আমাদের হেডমাস্টারের নাই, তার জায়গায় একজন কম বয়সী ছোটোখাটো শুকনো পাতলা হাসি খুশি মহিলা দাঁড়িয়ে আছেন। সোনার বাংলা গান গেয়ে জাতীয় পতাকা তোলা হলো। আমরা দেখলাম কম বয়সী ছোটোখাটো হালকা পাতলা হাসি খুশি মহিলাটি খুব উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের সাথে পুরো গানটা গাইলেন। কি আশ্চর্য, এর আগে আমাদের স্যার ম্যাডামরা কখনো সোনার বাংলা গান গায়নি। পুরোটা তারা জানে কি না তা নিয়েও সন্দেহ আছে। এরপর আমাদের বাংলা স্যার একটু এগিয়ে এসে গলা খাকারি দিয়ে বললেন, তোমরা হয়তো এখনও খবর পাওনি যে আমাদের হেডমাস্টার স্যার বদলি হয়ে গেছেন। তার জায়গায় দায়িত্ব নিয়ে এসেছেন ডক্টর রাইসা খালেদ। আমি ডক্টর রাইসা খালেদকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। কম বয়সী ছোটোখাটো হালকা পাতলা হাসি খুশি মহিলা, একজন ডাক্তার, আবার আমাদের হেডমাস্টার। কী আশ্চর্য! অবাক হয়ে তাকিয়ে দেখলাম মহিলাটি আমাদের দিকে তাকিয়ে হাসলেন, হেসে বললেন, আমি আসলে পরশুদিন দায়িত্ব নিয়েছি, তারপর 2 দিন স্কুল বন্ধ, তাই তোমাদের সাথে আর দেখা হয়নি। আজকে প্রথম দেখা হলো। ভদ্রমহিলা বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে বললেন। আমরাও বড় বড় চোখ করে তার দিকে তাকালাম। ভদ্রমহিলা বললেন, মনে করো না আমি এই 2 দিন বসেছিলাম। আমি এই 2 দিন স্কুলটাকে খুঁটিয়ে দেখেছি, দেখে অনেক কিছু আবিষ্কার করেছি। ভদ্রমহিলা আমাদের দিকে তাকিয়ে বললেন, বলো দেখি কী আবিষ্কার করেছি। কী আশ্চর্য ব্যাপার, আমাদের অ্যাসেম্বলিতে কখনো এই ব্যাপারটা ঘটেনি। অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে কথা বলা মানে বিশাল অপরাধ, সাথে সাথে কান ধরে ভয়ঙ্কর শাস্তি। আর এই হাসি খুশি ভদ্রমহিলা আমাদের কথা বলতে বলছেন। আমরা সবাই একসাথে কথা বলে উঠলাম। কেউ বলল তেলাপোকা, কেউ বলল মাকড়সা, কেউ বলল হ্যান্ড গ্রেনেড, কেউ বলল
পেন্সিডিল, আবার বেশিরভাগই বলল না, তারা জানে না। হাসি খুশি ভদ্রমহিলা মাথা নেড়ে বললেন, হয়নি, আমি যেটা আবিষ্কার করেছি সেটা এখনই আমি তোমাদের দেখাবো। তখনই তিনি পেছনে কাউকে ডাকলেন। আমাদের স্কুলের দপ্তরি মানিক অনেকগুলো নানা সাইজের বেত নিয়ে এলো। স্যারদের অনেকে এই বেত হাতে নিয়ে ক্লাসে ঢোকেন, অনেকে দরকার পড়লে অফিস থেকে আনিয়ে নেন। আমরা সবাই কখনো কখনো এই বেতগুলোর নিচে হাত পেতেছি। মানিকের হাতে পড়া বেতগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের হাসি খুশি নতুন হেডমাস্টার ম্যাডামের চোখ মুখ কেমন যেন কঠিন হয়ে গেল এবং তাকে দেখে রীতিমতো আমাদের ভয় করতে লাগলো। ম্যাডাম বললেন, ছেলেমেয়েদের গায়ে হাত তোলা বাংলাদেশের বেআইনি। শুধু বেআইনি না, কেউ যদি ছেলেমেয়েদের গায়ে হাত তোলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। তার মানে তোমরা বুঝেছো? আমরা সবাই জোরে জোরে মাথা নাড়লাম। ম্যাডাম বললেন, তার মানে হচ্ছে আমাদের কোনো শিক্ষক যদি তোমাদের গায়ে হাত তোলে, তোমাদের বেতের মার দেয়, আর তোমরা যদি কমপ্লেইন করো তাহলে শিক্ষকদের হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হবে। ছোট ক্লাস থেকে রিনরিনে করে একটা মেয়ে জিজ্ঞেস করলো, কান ধরে টানাও শারীরিক শাস্তি। এটা করা বাংলাদেশের আইনের শাস্তিযোগ্য অপরাধ। কাজেই আমাদের শিক্ষকদের এখন খুবই সতর্ক থাকতে হবে, আমরা ভুলেও যেন কোনো ছেলে মেয়ের গায়ে হাত না তুলি। আমি এই স্কুলে এসে এই বেতগুলো পেয়েছি, এটা খুবই বিপজ্জনক। বাইরে যদি খবর যায় তাহলে আমাদের শিক্ষকরা খুব বড় বিপদে পড়তে পারেন। আমি নিশ্চিত তারা কখনোই বেতগুলো নিয়ে তোমাদের মারেননি, শুধু ভয় দেখানোর জন্য এগুলো রেখেছে। তখনই অ্যাসেম্বলির সব ছেলে মেয়ে একসাথে চিৎকার করে বলল, মেরেছেন, মেরেছেন। ম্যাডাম কিছুক্ষণ চুপ করে রইলেন, তার মুখটা দেখতে কঠিন হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে থমথমে গলায় বললেন, যদি মেরে থাকেন তা আর ফেরাতে পারবো না, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি এই স্কুলে আর কখনো কোনো ছেলে মেয়ের গায়ে হাত তোলা হবে না। আমরা সবাই তখন আনন্দ চিৎকার করতে লাগলাম। দুষ্টুমি করার জন্য যারা সবচেয়ে বেশি পিটুনি খেয়েছে তারা আনন্দে রীতিমতো লাফাতে লাগলো। দেখে মনে হতে লাগলো কেউ তাদের জোর করে হাতকড়া আলকাতরা খাইয়ে দিয়েছে। আমাদের ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলে হচ্ছে সুজন। সে হাত তুলে জিজ্ঞেস করলো, ম্যাডাম এই বেতগুলো এখন কি করবেন? ম্যাডাম বললেন, পুড়িয়ে ফেলবো। অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা সব ছেলেমেয়ে আনন্দে আবার চিৎকার করে উঠল। বেতগুলো পোড়ানো হবে সেটা আমরা শুনেছি, কিন্তু কেউই বুঝতে পারিনি সেগুলো এখনই আমাদের সামনে পোড়ানো হবে। আমরা অবাক হয়ে দেখলাম। ম্যাডাম মানিককে ডাকলেন, সে নিচে কয়েকটা ইট বিছিয়ে তার উপর বেতগুলো রাখলেন। তারপর একটা প্লাস্টিকের বোতল থেকে বেতগুলোর উপর কী যেন ঢাললো, মনে হয় কেরোসিন না হয় পেট্রোল। তারপর একটা ম্যাচ দিয়ে সেটাতে আগুন ধরিয়ে দিল। দাও দাও করে আগুন জ্বলতে থাকে আর আমরা আনন্দে চিৎকার করতে থাকি। ম্যাডাম হাত তুলে আমাদেরকে থামালেন, তারপর বললেন, এখন তোমরা আমাকে কথা দাও তোমরা কখনো এমন কিছু করবে না যার জন্য তোমাদের স্যার ম্যাডামরা তোমাদের উপর রেগে থাকেন আর তারা তোমাদের গায়ে হাত তোলার চেষ্টা করেন। কথা দাও? আমরা চিৎকার করে বললাম, কথা দিলাম। কথা দাও তোমরা মন দিয়ে পড়াশোনা করবে? আমরা বললাম, মন দিয়ে পড়াশোনা করব, একটু একটু দুষ্টুমি করলে ক্ষতি নেই, কিন্তু কেউ বড় দুষ্টুমি করবে না। কথা দাও সবাই স্কুলের নিয়ম মেনে চলবে? একটু একটু দুষ্টুমি করতে পারবো শুনে আমরা সবাই খুশি হয়ে উঠলাম। তাই আনন্দে চিৎকার করে বললাম, স্কুলের নিয়ম মেনে চলবো। ম্যাডাম খুব খুশি হয়ে বললেন, তারপর বললেন, মনে থাকে যেন তোমরা কিন্তু আমাদের কথা দিয়েছো, কথা দিলে কিন্তু কথা রাখতে হয়। তোমরা সবাই কথা রাখবে তো? আমরা সবাই চিৎকার করে বললাম, রাখবো ম্যাডাম, রাখবো। ছোটোখাটো দুষ্টুমি করা এমন কিছু কঠিন না, এই কথাটাই তো রাখাই যায়। ম্যাডাম যখন তার হাত ঘড়ি দেখলেন তারপরেও বললেন, তোমাদের ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, এখনই সবাই ক্লাসে যাও। তখন হঠাৎ করে কী যেন মনে পড়লো, আবার হাত তুলে বললেন, আর শোনো, আমি তোমাদের স্কুল লাইব্রেরিতে গিয়েছিলাম, এটা কতদিন খোলা হয়নি কে জানে, পুরো লাইব্রেরিতে আধ ইঞ্চি করে ধুলো জমেছে, অনেক বই উই কেটে ফেলেছে। তবে সুখের কথা হলো যেসব বই উইয়ে কেটেছে তার বেশিরভাগই হচ্ছে রাজনৈতিক বই। সরকারি টাকা নষ্ট করে এই বইগুলো কেনা হয়েছিল, ভালো বইগুলো কাটেনি। আমরা আবার আনন্দে চিৎকার করলাম। সব স্যার ম্যাডামরা সামনে দাঁড়িয়েছিল। অ্যাসেম্বলিতে যেভাবে চিৎকার করা যায় আমরা যে কখনো কল্পনাও করিনি। গলা ফাটিয়ে চিৎকার করতে করতে যে এত আনন্দ করা যায় তাও আমরা আগে বুঝতে পারিনি। আমাদের চিৎকার কমে আসা পর্যন্ত ম্যাডাম অপেক্ষা করলেন, তারপরে বললেন, আমি তোমাদের জন্য লাইব্রেরি খুলে দিব, তোমরা পড়ার জন্য বই নিতে পারবে, বই পড়তে পারবে, আমাকে একটু সময় দাও, আমি নতুন নতুন মজার বই নিয়ে লাইব্রেরিটা বোঝাই করে ফেলবো। ম্যাডামের কথা শেষ হওয়ার আগেই আমরা আবার গলা ফাটিয়ে আনন্দে চিৎকার করে উঠলাম। আমাদের প্রথম ক্লাস
বাংলা। বাংলা স্যার মুখ কালো করে ক্লাসে ঢুকলাম, তাকে দেখে মনে হতে লাগলো কেউ বুঝি জোর করে তার গলা দিয়ে আধা গ্লাস কেরোসিন ঢেলে দিয়েছেন। এই স্যার আর কোনোদিন আমাদের মারতে পারবে না, সেটা এখনও কারোরই বিশ্বাস হতে চায় না। আমরা সবাই বড় বড় করে স্যারের দিকে তাকিয়ে রইলাম। স্যার টেবিলে চক, ডাস্টার আর রেজিস্টার খাতা রেখে আমাদের দিকে তাকালেন। আগে তার সাথে একটা বেদ থাকতো, আজকে নাই। ম্যাডাম সেটা পুড়িয়ে ফেলেছেন। তার সাথে একটা বেদ থাকতো, আজকে নয়, ম্যাডাম পুড়িয়ে ফেলেছেন। আমাদের ভেতরে সবচেয়ে দুষ্টু সুজন। এই স্যারের কাছে সবচেয়ে বেশি মারও খেয়েছে সুজন, তাই তার আনন্দ হলো সবচেয়ে বেশি। সে দাঁত বের করে স্যারকে জিজ্ঞেস করলো, স্যার, ম্যাডাম যে আপনার বেডটা পুড়িয়ে ফেলেছেন সেই জন্য কি আপনার একটু মন খারাপ হয়েছে? আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে রইলাম। বাংলা স্যারকে কেউ এরকম একটা প্রশ্ন করতে পারে সেটা নিয়ে কানে কানে আমাদের কারোর বিশ্বাস হলো না। স্যার চোখ লাল করে সুজনের দিকে তাকালেন। মানুষের চোখ দিয়ে আগুন বের হবার ব্যবস্থা। সুজন এতক্ষণে পুরো ছাই হয়ে যেত। সুজন পুরো ছাই হয়ে গেল না। আমরা সবাই বুঝতে পারলাম ভয়ঙ্কর বাংলা স্যার এতদিন ছিলেন একটা বাঘের মতো। এখন সেই বাঘের সব দাঁত এবং নখ তুলে ফেলা হয়েছে। স্যার এখন আর বাঘ নেই, বড় সাইজের বিড়াল হয়ে গেছেন। আর আমাদের কখনো ভয় পেতে হবে না। তাই আমিও সাহস পেয়ে গেলাম, বললাম, স্যার, আপনি বলেছিলেন আমাদের লাইব্রেরিতে যেতে দেওয়া হবে না, কিন্তু নতুন ম্যাডাম বলেছেন তো লাইব্রেরিটা খুলে দেওয়া হবে। এটা কোনো প্রশ্ন না। স্যার উত্তর দেওয়ার মতো কিছু নেই, তাই স্যার না দিয়ে চোখ লাল করে আমার দিকে তাকিয়ে রইলেন। আগে হলো এই চোখের দৃষ্টি দেখে আমার হাত পা শরীরের ভেতরে ঢুকে যেত, আজকে কিছুই হলো না। আমি উল্টো জিজ্ঞেস করলাম, আমরা কখন লাইব্রেরিতে যাব স্যার? আমাদের কি আলাদা লাইব্রেরি ক্লাস হবে? স্যার আমার প্রশ্নের উত্তর দিলেন না। নাক দিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে রেজিস্টার খাতা রোল করার জন্য খুললেন। মামুন বলল, স্যার, ম্যাডাম বলেছেন কোনো স্যার যদি আমাদেরকে মারেন তাহলে তার জেল হয়ে যাবে। কয় বছরের জেল হবে স্যার? এটা মোটেও হাসির কথা নয়, কিন্তু কয়েকজন নিচু গলায় খুব খুব করে হেসে উঠল। স্যার এমন ভান করলেন যেন কিছু শুনতেই পাচ্ছেন না। মামুন একটু গাধা টাইপের, সে কিছু একটা প্রশ্ন করলে উত্তর না পাওয়া পর্যন্ত ঘ্যান ঘ্যান করতে থাকে। এবারেও তাই শুরু করলো, আবার জিজ্ঞেস করলো, কয় বছর স্যার? স্যার কোনো উত্তর দেওয়ার চেষ্টা করলেন না, তাই ক্লাসের ছেলেমেয়েরা নিজেরাই উত্তর দেওয়া শুরু করলো। ঋতু বলল, এটা নির্ভর করে কতটুকু মেরেছেন তার উপর। মনে করো কান টানলে 1 বছর, চর মারলে 2 বছর, বেদ দিয়ে মারলে 3 বছর, তাই না স্যার? মামুন বলল, আর চর দিয়ে কানের পর্দা ফাটিয়ে দিলে? ক্লাসে সবাই চুপ হয়ে গেল। আমরা সবাই জানি কবিতা মুখস্থ বলতে পারিনি বলে এই স্যার চর মেরে মাসুমের কানের পর্দা ফাটিয়ে দিয়েছিলেন। এবং কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তখন সুজন বলল, মনে হয় ফাঁসি হয়ে যাবে। বাংলা স্যারকে ফাঁসির আসামির মতো দেখাতে লাগলো। ঠিক ফাঁসির আসামির মতো বাংলা স্যার কাঁপা কাঁপা গলায় রোল নেওয়া শুরু করলেন। প্রত্যেক দিনই ক্লাস নেবার সময় অধৈর্য হয়ে অপেক্ষা করি কখন টিফিনের ছুটি হবে। আজকে আরও বেশি অধৈর্য হয়ে গেলাম। যখন শেষ পর্যন্ত টিফিন ছুটির ঘন্টা পড়লো তখন আমরা রীতিমতো ছুটতে ছুটতে লাইব্রেরির সামনে হাজির হয়েছি। আমাদের চোখেও বিশ্বাস হচ্ছে না লাইব্রেরিটার দরজা খোলা। আমরা হুড়মুড় করে ভিতরে গেলাম। লাইব্রেরিটার মাঝখানে বড় বড় টেবিল এবং সেই টেবিলের 2 পাশে চেয়ার, দেওয়াল ঘেঁষা সারি সারি আলমারি বোঝাই করা বই। লাইব্রেরির এক কোণে আমাদের নতুন ম্যাডাম দাঁড়িয়ে এক একজনের সাথে কথা বলছিলেন। আমাদের ঢুকতে দেখে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালেন। আমরা সবসময় দেখছি স্যার ম্যাডামরা আমাদের দেখলে ভুরু কুঁচকে ফেলেন, তাদের মুখ কঠিন হয়ে যায়, মুখ খিচিয়ে বলেন, কী চাই? নতুন ম্যাডামের সেরকম কিছু হলো না, উল্টো তার মুখে এক ধরনের হাসি ফুটে গেল। হাসি মুখে বললেন, কী খবর তোমাদের? আমি বললাম, ম্যাডাম, আমরা লাইব্রেরি দেখতে এসেছি। ম্যাডাম বললেন, ভেরি গুড, এসো এসো। ঋতু বলল, ম্যাডাম, আমরা বই পড়তে পারবো? ম্যাডাম হাসলেন, বললেন, অবশ্যই পারবে। লাইব্রেরিতে যদি বই পড়তে না পারো তাহলে কোথায় বই পড়বে? মামুন জিজ্ঞেস করলো, ম্যাডাম, আমরা বাসায় বই নিতে পারবে, সেই জন্য অবশ্য একটা সিস্টেম দাঁড় করাতে হবে। এখনও কোনো সিস্টেম নেই, তাই 2-1 দিন সময় দিতে হবে। তাই এখন এখানে বসে বসে পড়ো। যেটা ইচ্ছা সেটা পড়বো? হ্যাঁ, যেটা ইচ্ছা। আলমারি খুলে বই বের করবো? যেটা ইচ্ছা। ম্যাডাম হাসলেন, বললেন, যেটা ইচ্ছা। ম্যাডামের কথা শেষ হবার আগে আমরা সবাই চিৎকার করে আলমারির উপর ঝাঁপিয়ে পড়লাম। টেনে টেনে বই নামাতে লাগলাম, কাড়াকাড়ি করে বইগুলো দেখতে লাগলাম। আমি ভয়ঙ্কর একটা ভূতের বই পেয়ে, প্রচ্ছদে মানুষের একটা কাটা মাথা, সেটা পচে ফুলে আছে, চোখের ভিতর একটা কিলবিলে পোকা বের হয়ে আছে। বইটা দেখে আমার জিভে একেবারে পানি চলে এলো। আমি তখনই একটা চেয়ার টেনে বইটা নিয়ে বসলাম। ম্যাডাম ঘুরে ঘুরে দেখলেন, তারপর বললেন, আমাদের লাইব্রেরির জন্য এখন কোনো স্টাফ নেই, তাই একটু কাজ করতে হবে। বই পড়া শেষ হলো, সেখান থেকে যেটা নামিয়ে রেখেছো সেটা কিন্তু তুলতে ভুলো না। রাখবো ম্যাডাম।
লাইব্রেরি দেখতে আরও কয়েকজন স্যার ম্যাডাম এসেছে। তাদের একজন হতাশভাবে মাথা নেড়ে বলল, রাখবে না, কেউ ঠিক জায়গায় রাখবে না। আরেকজন জোরে জোরে মাথা নেড়ে বলল, বইয়ের পৃষ্ঠা কেটে নেবে। পৃষ্ঠা কাটা কী বলছেন? আমাদের বিজ্ঞান স্যার বললেন, পুরো বইটা নিয়ে চলে যাবে, 2 দিনে লাইব্রেরি ফাঁকা হয়ে যাবে। ইংরেজির স্যার ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, ইস, কি সুন্দর বইগুলো আলমারির মাঝে সাজানো ছিল, সব কিছু ওলটপালট করে দিল। নতুন ম্যাডাম ইংরেজি ম্যাডামের দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হাসতে শুরু করলেন। তার হাসি থামতেই চায় না। ইংরেজি ম্যাডাম তো হাসির কোনো কথা বলেননি, ঠিকই বলেছেন। নতুন ম্যাডাম এর সাথে এত হাসির সম্পর্কই বা কীভাবে পেলেন? আমি অবশ্য সেটা নিয়ে মাথা ঘামালাম না। আমি ভূতের বইটার মাঝে ঝুঁকে পড়লাম। পুরো বাড়িতে 2 জন রাত কাটাতে এসেছে। পুরানো সিন্দুক থেকে মাথা কাটা একটা মানুষ বের হয়ে এসেছে, সেই নিয়ে ফাটাফাটি গল্প। কিভাবে যে টিফিনের সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। ঘন্টা পড়া মাত্র আমি বই বন্ধ করে উঠে দাঁড়ালাম। নতুন ম্যাডাম বললেন, যেখান থেকে আমরা বই নামিয়েছি সেখানেই তুলে রাখতে হবে, কিন্তু তাহলে আরেকজন নিয়ে যাবে। তাই আমি উইয়ে খাওয়া রাজনীতির কিছু কথা বইয়ের পিছনে ভূতের বইটা লুকিয়ে রাখলাম, যেন আর কেউ খুঁজে না পায়। ম্যাডাম বলেছেন আমরা ছোটোখাটো দুষ্টুমি করতে পারবো, তার ভেতরে এটা একটা পড়ে। এটা মোটেও কোনো বড় দুষ্টুমি না। আমি যদি প্যান্টের ভিতরে গুজে লুকিয়ে নিয়ে যেতাম, সেটা হতো বড় ধরনের দুষ্টুমি। নতুন ম্যাডাম আসার কারণে আমাদের স্কুলের অনেক পরিবর্তন হতে লাগলো। কিছু ভালো ছিল, কিছু খারাপ ছিল। আমরা এখন লাইব্রেরিতে বই পড়তে পারি, সেটা ভালো। মাঠে দৌড়াদৌড়ি করে খেলতে পারি, সেটা ভালো। আগে বইয়ের কয়েকটা প্রশ্ন মুখস্থ করলেই হতো, এখন পুরো বইটা মুখস্থ করতে হয়, সেটা খারাপ। আগে একজনের হোমওয়ার্ক দেখে আরেকজন নকল করে ফেলতে পারতাম, এখন সবার আলাদা আলাদা করে করতে হয়, সেটাও খারাপ। নতুন ম্যাডাম সম্পর্কেও আমরা নতুন নতুন জিনিস জানতে লাগলাম। আগে একজন স্যার ম্যাডামকে দেখলে আমরা চেষ্টা করতাম দূরে দূরে থাকতে। নতুন ম্যাডাম আসার পর দেখলে আমরা সেটাও পাল্টে ফেলেছি। আমরা নিজে থেকে গিয়ে তার সাথে কথা বলি। আমাদের কথা বলার বেশি কিছু থাকে না, কিন্তু মেয়েদের কথা শেষ হয় না। যেমন তারা ম্যাডামকে দেখলে বলে, ম্যাডাম আপনার শাড়িটা কি সুন্দর। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও বুঝি না শাড়ির কোন জায়গাটা সুন্দর। শাড়ি তো শাড়ি, সেটা আবার সুন্দর হয় কেমন করে? নতুন ম্যাডাম অবশ্য মেয়েদের কথাকে গুরুত্ব দেন, হাসি হাসি মুখে বলেন থ্যাংক ইউ। আবার কোনো মেয়ে বলে, ম্যাডাম আপনার টিপটা কি সুন্দর। কপালে ছোট একটা টিপ আছে কি নেই সেটাও আমাদের চোখে পড়ে না, মেয়েদের ঠিকই পড়ে। সেইটা না কি আবার সুন্দর। সবচেয়ে সাহস বেশি আমাদের শান্তার। সে একদিন নতুন ম্যাডামের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনার টিপটা মাঝখানে হয় নাই, কী আশ্চর্য। ম্যাডাম দাঁড়িয়ে গিয়ে বললেন, তাই নাকি? জি ম্যাডাম, আর একটু ডান দিকে যাবে। নতুন ম্যাডাম টিপটা খুলে নতুন করে লাগালেন। শান্তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এখন ঠিক আছে? শান্তা মাথা নাড়ল, না ম্যাডাম, বেশি ডান দিকে চলে গেছে। নতুন ম্যাডাম আবার খুলে বাঁ দিকে সরালেন। তারপর জিজ্ঞেস করলেন, এখন? বেশি বাম দিকে হয়ে গেছে। আমি নতুন ম্যাডাম হলে টিপ ছুঁয়ে দিয়ে শান্তার ঘাট থেকে ধরে ঝাঁকুনি দিয়ে বলতাম, ভাগো এখান থেকে। কিন্তু নতুন ম্যাডামের ধৈর্যের শেষ নেই। মাথাটা নিচু করে শান্তার কাছে এগিয়ে গিয়ে বললেন, নাও তুমি ঠিক করে দাও। শান্তা তখন তার সব দাঁতগুলো বের করে হাসতে হাসতে ম্যাডামের কপালে টিপটা ঠিক করে দিল। এরকম কাণ্ড মনে হয় আমাদের স্কুলে আর জীবনেও হয়নি। তবে নতুন ম্যাডামকে নিয়ে আমাদের যে সমস্যা হয় নাই সেটাও ঠিক না। প্রথম দিন আমরা শুনেছি নতুন ম্যাডাম হচ্ছে ডক্টর রাইসা খালেদ, যার অর্থ হচ্ছে ম্যাডাম ডাক্তার। আমাদের বজলু খবর আনলো যে নতুন ম্যাডাম স্টেডিয়াম মার্কেটে রুগী দেখেন, 300 টাকা ভিজিট। ম্যাডাম হচ্ছে চর্মরোগ বিশেষজ্ঞ। দুজন খবর আনলো অন্যরকম। সে বলল, ম্যাডাম চেম্বার এবিসি টাওয়ারের ভিজিট 400 টাকা, স্কুলের ছেলে মেয়েদের ফ্রি দেখে যান। সবচেয়ে বড় কথা, ম্যাডাম মোটেও চর্মরোগ বিশেষজ্ঞ না, ম্যাডাম হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ। এই নিয়ে বজলু আর সুজন প্রথমে তর্ক করলো, তারপর ঝগড়া করলো, শেষে মারামারি করলো। সুজন মোটামুটি গুন্ডা টাইপের, সে বজলুকে আচ্ছা মতন পিটিয়ে দিল। মারামারির মাঝামাঝি কান্তা দৌড়ে গিয়ে নতুন ম্যাডামকে খবর দিল। নতুন ম্যাডামও দৌড়ে এসে দুজনকে থামালেন। তারপর
কোমরে হাত দিয়ে বললেন, কি ব্যাপার, স্কুলের ভেতর মারামারি, তোমাদের হয়েছেটা কি? সুজন বলল, বজলু আপনাকে নিয়ে মিথ্যা কথা বলছে। বজলু গর্জন করে বলল, আমি মিথ্যা কথা বলি নাই, তুই বলছিস। সুজন আরও জোরে জোরে গর্জন করে বলল, তুই বলেছিস। ম্যাডাম সামনেই আবার ঝগড়া লেগে যায় এরকম ম্যাডাম দুজনকে থামিয়ে জিজ্ঞেস করলেন, কি মিথ্যা কথা বলেছে? সুজন বলল, বজলু বলেছে আপনি নাকি চর্মরোগ বিশেষজ্ঞ, ভিজিট 300 টাকা। আসলে? নতুন ম্যাডাম চোখ বড় বড় করে বলল, আসলে আসলে আপনি নাক কান গলার ডাক্তার, আমি এবিসি টাওয়ারে আপনার নাম দেখেছি। বজলু গড় করে বলতে লাগলো, দেখে নাই, আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়ে এই নাটকটা দেখছিলাম, আবিষ্কার করলাম ম্যাডাম হঠাৎ করে হাসতে শুরু করেছেন। হাসতে হাসতে বললেন, এই ব্যাপার। আমি জিজ্ঞেস করলাম, কে ঠিক ম্যাম? ম্যাডাম আমার প্রশ্নের উত্তর না দিয়ে দুজনের হাত ধরে কাছে টেনে নিয়ে বললেন, আর এরপর পরের বার আমাকে নিয়ে মারামারি করার আগে আমার কাছে এসে জিজ্ঞেস করে যেও, বুঝেছ? দুজনেই পিট করে থাকা। আমি জিজ্ঞেস করলাম, কেন ম্যাডাম? ম্যাডাম আমার দিকে তাকিয়ে বললেন, তার কারণ আমি ডাক্তার না, আমার কোনো চেম্বার নাই, আমি চিকিৎসা করি না, আমার ভিজিটও নাই। সুজন মাথা চুলকে বলল, আপনি ডাক্তার না? না, কিন্তু অফিসে তো লেখা আছে ডক্টর রাইসা। সেটা লেখা আছে কারণ আমি একটা পিএইচডি করেছি, কেউ পিএইচডি করলে তাকে ডক্টর বলে। ঋতু মাথা নেড়ে বলল, ও বুঝেছি, বিএ এমএ যেরকম সেরকম পিএইচডি না? হ্যাঁ। ম্যাডাম মাথা নাড়লে বললেন, সেরকম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেরকম ডক্টর সেরকম ডক্টর। ম্যাডাম হেসে ফেলে বললেন, হ্যাঁ, তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক বড় মানুষ, জ্ঞানী মানুষ, তার সাথে আমার তুলনা করো না, এটা কিন্তু ঠিক হবে না। ঋতু আবারও কিছু একটা বলতে চাচ্ছিল, ম্যাডাম তার আগে সুজন আর বজলুর দিকে তাকিয়ে বললেন, এখন তোমরা দুইজন বলো, তোমাদের কি কোনো কিছু বলার আছে? ম্যাডাম কিছু বলার নেই, এই দুজনের বোকার মতো একটু হাসার চেষ্টা করলো। ম্যাডাম বললেন, একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করো। আমি দুঃখিত, আমি আর কোনো দিন মারামারি করব না। দুজনে একটু গাইগুই করে শেষে একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে বলল, আমি দুঃখিত, আমি আর কোনো দিন মারামারি করব না। কয়েকদিনের মাঝে আমাদের নতুন ম্যাডাম অনেক বিচিত্র বিচিত্র কাজ করে ফেললেন, কিন্তু সবচেয়ে বিচিত্র কাজটার কথা আমরা জানলাম মাসখানেক পরে। 3, যখন আমাদের ক্লাসে ভর্তি হলো সম্পূর্ণ অন্যরকম একজন, যার কারণে আমাদের পুরো ক্লাসটাই হয়ে গেল একটু অন্যরকম। আমরা ক্লাসে বসে আছি, বাংলা স্যার রোল কল শেষে বইটা হাতে নিয়েছেন, তখন আমরা দেখতে পেলাম বাইরের করিডোর ধরে নতুন ম্যাডাম হেঁটে আসছেন। তার পিছনে একজন মানুষ, আর মানুষটার পিছনে একটা মেয়ে, মেয়েটা নিশ্চয়ই একটু নেকু টাইপের, এত বড় হয়েছে কিন্তু এখনও আব্বুর হাত ধরে হাঁটছে। নতুন ম্যাডাম আমাদের ক্লাসের দরজার পাশে এসে দাঁড়ালেন, বললেন, আমি ভেতরে আসতে পারি? স্যার মাথা ঘুরিয়ে নতুন ম্যাডাম এবং তার সাথে বাবা মেয়েকে দেখে ব্যস্ত হয়ে বললেন, আসেন। নতুন ম্যাডাম, বাবা আর সেই মেয়েটি ক্লাসে ঢুকলো। মেয়েটি এখনও তার বাবার হাত ধরে আছে, খুব সুন্দর কাপড় পরে আছে, মনে হয় তার একটু অহংকারী। কেউ নতুন জায়গায় এলে চারদিকে তাকায়, সবাইকে লক্ষ্য করে। এই মেয়েটা সেরকম কিছুই করলো না, কেমন জানি সোজা সামনে তাকিয়ে রইল। নতুন ম্যাডাম আমাদের সবাই মাথা ঘুরিয়ে একবার দেখলেন, তারপর বললেন, তোমাদের ক্লাসে একজন নতুন ছাত্রী ভর্তি হয়েছে, আমি তাকে নিয়ে এসেছি, তার সাথে তার বাবাও আছেন। বাবা তখন একটু হাত নেড়ে আমাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন। ম্যাডাম বললেন, ছাত্রীর নাম মাইশা হাসান, ডাকনাম আখি তোমাদের 10 জনের থেকে একটু অন্যরকম। আমি ইচ্ছে করলে আগে থেকে তোমাদের সেটা জানাতে পারতাম, ইচ্ছে করে জানাইনি। তোমাদের ক্লাসে তোমরা আখিকে ঠিকভাবে গ্রহণ করো। আমরা ম্যাডামের কথার মাথামুন্ডু বুঝতে পারলাম না, তাকে দেখে মোটেও অন্যরকম লাগছে না, বাড়তি হাত পা নেই, একেবারে স্বাভাবিক। ক্লাসে ভর্তি হয়েছে, সে আর 10 জনের মতো ক্লাস করবে, তাকে আবার গ্রহণ করব কেমন করে? তার গলায় কি ফুলের মালা দিতে হবে, নাকি তার জন্য গান গাইতে হবে? নতুন ম্যাডাম মেয়েটার বাবাকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেলেন। বাংলা স্যার মেয়েটার দিকে তাকিয়ে রইলেন, মোটেও ক্লাসরুমের দিকে তাকিয়ে, এবং মেয়েটাও ক্লাসরুমের দিকে তাকিয়ে রইল। স্যার গলা খেকারি করে দিয়ে বললেন, যাও বসো। মেয়েটা বলল, কোথায়?
শান্তা একটু সরে তার পাশে জায়গা করে দিয়ে বলল, এইখানে। মেয়েটা তার ব্যাগ খুলে সাদা মতো কী একটা বের করলো, সেটা ছেড়ে দিতেই পুরো একটা সাদা লাঠি হয়ে গেল। মেয়েটা সেই লাঠিটা মেঝেতে লাগিয়ে ডানে বামে একটু নাড়িয়ে সোজা সামনের দিকে তাকালো, শান্তার বেঞ্চের দিকে এগিয়ে গেল। এবং তখন হঠাৎ করে আমরা সবাই বুঝতে পারলাম এই মেয়েটা চোখে দেখতে পায় না। নিজের অজান্তে আমরা সবাই একটা চাপা শব্দ করলাম। মেয়েটা খুব শান্ত ভঙ্গিতে এসে শান্তার পাশে এসে বসলো। তারপর হাতের সাদা কাঠিটা ভাঁজ করে তার ব্যাগে ঢুকিয়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। কোনো কিছু দেখছে না, কিন্তু তাকিয়ে আছে। কী আশ্চর্য! বাংলা স্যারও কেমন যেন অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। আমরা সেরকম জানি না, এই স্যারও সেরকম জানেন না, তাই খানিকক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, তুমি অন্ধ? মেয়েটা বলল, আমি চোখে দেখতে পাই না। কথা শুনে মনে হলো অন্ধ আর চোখে দেখতে না পাওয়া দুটো পুরোপুরি ভিন্ন জিনিস। উচ্চারণটা খুব সুন্দর, মনে হয় কেউ টেলিভিশনে খবর করছে। বাংলা স্যার বললেন, তুমি যদি চোখে না দেখো তাহলে পড়াশোনা করবে কেমন করে? ব্রেইল বই পাওয়া যায়। কী বই? ব্রেইল বই, যা হাত দিয়ে ছুঁয়ে পড়তে হয়। পরীক্ষা দিবে কেমন করে? আমি বলবো আর আরেকজন লিখে দিবে। স্যারের মুখে বিদঘুটে একটা হাসি ফুটে উঠল। স্যার খ্যাক করে এক ধরনের শব্দ করে বললেন, ধুর, এইভাবে পড়ালেখা হয় নাকি? আর তোমার লেখাপড়া করে লাভ কি? তুমি কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে? ভালো মানুষই চাকরি পায় না, কানা ল্যাংড়া লুড়াকে কে চাকরি দিবে? আমি তখন বুঝতে পারলাম কেন নতুন ম্যাডাম গ্রহণ করার কথাটা বলেছিলেন। বাংলা স্যার যেটা করছেন সেটা যেন না হয়, সেটাই আমাদের মনে করিয়ে দিয়েছিলেন। যেটা করার কথা না, বাংলা স্যার ঠিক সেটাই করছেন। তাকে কেমন যেন থামানোই যাচ্ছে না। স্যার মনে হলো আরও নিষ্ঠুর হয়ে গেলেন। হাত পা নাড়িয়ে বললেন, চোখ হাত পা ঠ্যাং আছে এরকম ছেলে মেয়েদের পড়াতেই আমার জান তামা হয়ে যায়। আর এখন যদি চোখ হাত পা ঠ্যাং নাই, কানা ল্যাংড়া আথরকে পড়াতে হয়, তাহলে আমি কেমন করে পড়াবো? আমার কি এত সময় আছে? আমরা সবাই দেখলাম নতুন মেয়েটার দুই গাল লজ্জায় লাল, অপমানে লাল হয়ে গেল। আমাদেরও মনে হলো লজ্জায় মাটির সাথে মিশে যায়। স্যার দাঁত মুখ খিচিয়ে বললেন, বোবা কানা ল্যাংড়াদের স্পেশাল স্কুল আছে না? মেয়েটি বলল, হ্যাঁ।